ফেরা নিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারে বার। ফেরা নিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারে বার। ড্রয়িং আড্ডা অনুষ্ঠান নিয়ে আজ হাজির হয়েছি আমাদের অত্যন্ত প্রিয় এবং কাছের ভাই শাহরাজ চৌধুরী তপন ভাইয়ের বাসায়। তপন ভাই মূলত একজন গিটারিস্ট। কথা বলবো তপন ভাইয়ের সাথে। দাদা কেমন আছেন? আছি, আল্লাহ ভালো রেখেছে। একটু কনফিউশন আছে আমার, সেটা হচ্ছে যে দাদা মানে আপনার নামটা তপন। হ্যাঁ, তো শুরু থেকেই আমি দাদা বলে আসছি এবং আমি জেনে আসছি যে মনে মনে জেনে আসছি, কাউকে জিজ্ঞেস করি নেই। আমার মনে হতো যে দাদা মনে হয় হিন্দু। আচ্ছা, এটা মানে কি বলবো, নতুন কিছু না, অনেকের ক্ষেত্রে এই ভুলটা হয়েছে। পরবর্তীতে আমি জেনেছি তারা আমাকে আসলে মানে হিন্দু হিসাবেই মানে ইয়ে করতো, ভাবতো। পরে তাদের ভুল আমি মানে ভাঙাইয়া দিছি। এইটা আসলে নামের কারণেই, এটা এমনই একটা নাম যে মনে হয় আসলে হিন্দু হিন্দু। কারণ আমি যখন খুব ছোট 4-5 পড়ি, তখন আমি একটা টিচারের কাছে পড়তাম। ওনার নাম ছিল অজয় চক্রবর্তী সামথিং তপন আর কি। আচ্ছা, তো এই মিলে আর কি তপন মনে হচ্ছে হিন্দু, কিন্তু এর জন্য দায়ী আমরা না, দায়ী আপনার। কারণ হচ্ছে আমরা যখন প্রোগ্রাম করি তখন সব প্রোগ্রামে কিন্তু পরিচয় করে দেওয়া হয়। হ্যাঁ, সব আর্টিস্টের পরিচয় করাই দেওয়া হয়। তো সেখানে একটু সুন্দর করে বললেই হয় যে, বা পুরো নামটা বললেই মানুষ মানে আমরা বিভ্রান্ত হইতাম না। হ্যাঁ, ভুলটা ভেঙে যায়। এইভাবে আসলে ভাবা হয়নি কখনো। আবার সুযোগেরও একটা ব্যাপার থাকে, ওইভাবে মানে হয়ে ওঠেনি আর কি। আচ্ছা আচ্ছা, তো যাক একটু আলোচনায় আসি। সেটা হচ্ছে যে টিভি স্ক্রিনে হ্যাঁ, মানুষের ম্যাক্সিমাম চ্যানেলে আপনাকে দেখা যায়, কিন্তু আপনারা সবাই অনেক ভালো বাজান বা টিভি স্ক্রিনে মানুষ দেখে, আমরা দেখি, সাধারণ দর্শক দেখে। হ্যাঁ, আপনাদেরও কিছু কথা আছে যে কথাগুলো মানে মানুষের সাথে শেয়ার করতে গেলেও সিস্টেমের কারণে অনেক সময় হয় না, হয়ে ওঠে না। কারণ হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম চলে তখন কিন্তু অনেকেই কিন্তু অনেক কথা হয়, কিন্তু সেই কথাগুলো মানুষ শুনতে পারে না। অবশ্যই। তো ওই একটা অভিপ্রায় থেকে মনে হলো যে আপনার সাথে আমি একটু বসি। তো এই যে আপনাকে দেখছে অথচ আপনার কথা শুনতেছে না, হ্যাঁ, কেমন বিষয়টা? বিষয়টা তো অবশ্যই ভালো না, এটা তো একটা দুঃখের ব্যাপার। আমি কেমন মানে মানুষকে আমি জানাতে পারি না বা মানুষ জানতে পারে না, অথচ আমাকে নিয়মিত টিভিতে দেখে। বিষয়টা তো দুঃখজনক। মাঝে মধ্যে মনে হয় কিছু বলি, অবশ্যই সেটা সুযোগের অভাবে বলা হয় না। ওই সুযোগটা আজকে অবশ্য আপনারা করে দিচ্ছেন। মানে সুযোগের অভাব না, ওইটা হচ্ছে সিস্টেমের অভাব। ওইটাই সুযোগ, হচ্ছে যে আপনি যখন গিটার বাজান হ্যাঁ, তখন সাধারণত ওখানে মাইক্রোফোন থাকে না। হ্যাঁ, তো কেউ কিছু জিজ্ঞেস করলেও ওই উত্তর ভিতরে দেয়া ভিতরে যায়। শোনা যায় আর কি। Right. সাধারণ মানুষ এটা শুনতে পায় না। রাইট। তো দাদা, আপনার জন্মস্থান তো ঢাকাতেই, ঢাকাতে একটু যদি বেড়ে ওঠা নিয়ে বলতেন। বেড়ে ওঠা নিয়ে বলতে, ঢাকাতে আমি মানে পুরোপুরি তো ঢাকাতেই বড় হয়েছি, যেহেতু ঢাকাতেই জন্ম, আমার বাড়িও ঢাকাতেই। ছোটোবেলা আমি কমলাপুর থাকতাম। দাদা বাড়ি? হ্যাঁ, কমলাপুর থাকতাম। ওখান থেকে প্রাইমারি স্কুল পাশ করে তারপরে যে কোনো কারণেই হোক বাসাবো মাদারটেক চলে আসছিলাম। ওইখানে তারপর মাদারটেক স্কুলে ভর্তি হই, ওইখানেই এসএসসি পাশ করি, পড়ালেখা। তো আমার কৈশোর জীবনটা ওইখানেই কেটেছে, আর শৈশবটা কেটেছে কমলাপুর। তো এরপর অনেক স্মৃতি, স্কুলের স্মৃতির তো অভাব থাকে না, আপনার সবার ক্ষেত্রে। এই তো স্কুলে যেতাম, তারপর স্কুল পালানোটা তো এটা একটা ঐতিহ্য আমাদের, স্কুল পালাতাম। তো স্কুল পালানোর বিষয়টা হলো, স্কুল পালিয়ে বা আমার বন্ধুরা সিনেমা দেখতে যাইতো, তখন তো মানে হলে যে সিনেমা দেখাটা একটা বিশাল ব্যাপার ছিল, বিনোদনের মধ্যে মানে অগ্রাধিকার দেওয়া হতো ওটাকে। আমি কিন্তু সিনেমাতে তেমন একটা আনন্দ পেতাম না, আমি যেতাম খেলা দেখতে।
ঢাকা স্টেডিয়াম চলে যেতাম। আবানি মামলা ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, আমি বেশিরভাগ সময় এই শীতকালটা ওই লিগ খেলা হতো, প্রিমিয়ার লিগ খেলা হতো, ওই ক্রিকেট, সারাদিন আমি স্টেডিয়ামেই পড়ে থাকতাম। মানে কি যে একটা টান, আমি নিজে এখন আমার কাছে মনে হয় যে এত সময় আমি ব্যয় করেছি এর পেছনে কারণটা কি ছিল, এখন আমি খুঁজে পাই না কারণটা কি ছিল। কিন্তু তখন মনে হতো যে না, আমাকে যেতেই হবে, যেতেই হবে। সকালে চলে যেতাম, সন্ধ্যা পর্যন্ত ঢাকা স্টেডিয়ামে থেকে তারপরে বাসায় আসতাম। দর্শক তখন তো যদি কারণটা বুঝতে পারতেন তাহলে তাকে হয়তো ক্রিকেট খেলতে অথবা ফুটবল খেলতে দেখা যেত হয়তো। স্কুল ফাঁকিতে তো অনেক জায়গায় গেছেন। হ্যাঁ, কিন্তু আমার যারা আছেন দর্শক বা আমার পরিচিত অনেকেই দেখবেন, বা আমাকে যারা ছিলেন, আমার স্কুলের যারা বড় ভাই ছোট ভাই ছিলেন, আমি ওনার রেকর্ড করছি স্কুলে। আমার মনে আছে পুরো 5 বছর হাই স্কুল জীবনে আমি স্কুলে যাই মাত্র 8 দিন। আর আমাদের স্কুলে একটা ছিল যে মানে স্কুলে বেশি গেলে অ্যাওয়ার্ড দেওয়া হতো। আর কেন জানি মনে হয় প্রায় 4 বছর আমি নিজে পাইছি। এটা আমার যারা পরিচিত আছেন, আমার টিচাররা কিংবা আমার বড় ভাই ছোট ভাই বন্ধু সবাই জানেন এই বিষয়টা, যে আমি স্কুল কখনোই মিস দিতাম না। মানে আপনার মতো ফাঁকিবাজ ছিলাম না। তো ফাঁকিবাজ হলেও স্কুল ফাঁকিবাজ ছেলেরা এক্সট্রা অর্ডিনারি থাকে, যেটা আমরা দাদার ভিতরে পাইছি। যারা স্কুলে বেশি ফাঁকি দেয় তারা কর্মজীবনে একটা আলাদা আলাদা প্রফেশন তৈরি করে নেয়। দাদা এই প্রফেশনে কিভাবে? এই প্রফেশনে যে কিভাবে, আসলে এটা যে প্রফেশন হবে এটাই তো আমি জানতাম না। এটা যে একটা প্রফেশন হতে পারে এই বিষয়টা তো আসলে বাংলাদেশে হয়তো বা এখন কেউ কেউ ভাবে, ওই সময়টাতে কেউ ভাবতোই না যে এটা মানে সঙ্গীত গান মানে তারপর মিউজিক প্রফেশন হতে পারে। শখে শুরু করা, ওই শখটা আস্তে 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 ব্যাপকতা লাভ করতে করতে, বিশেষ করে আপনাদের কল্যাণে এখন আমি প্রফেশনাল। এর জন্য আমি দায়ী না, বেশিরভাগ দায়ী আপনারা। না, আমার দায়িত্ব এতটুকুই যে হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে বিষয়টা পেছনে সময় দিয়েছি এবং শিখেছি। না, আপনি তো, আমি যতটুকু জানি আপনার সাথে তো এর আগে আমরা আলাপচারিতা যতটুকু জানছি, যে আপনি তো মূলত গান গাওয়ার উদ্দেশ্যেই এই ইন্ডাস্ট্রিতে পদার্পণ। হ্যাঁ, এটা ছোটবেলা তো আসলে সবারই শখ থাকে, গান গাওয়ার শখটা থাকে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন বা আর অন্যান্য মিউজিশিয়ানের সাথে কথা বললেও বুঝতে পারবেন যে বিষয়টা একই। সবাই কিন্তু ছোটবেলা থেকে স্বপ্ন দেখে যে সে গান গাবে। প্রত্যেকটা মিউজিশিয়ানের ক্ষেত্রে আপনি এটা দেখবেন, সবারই স্বপ্ন থাকে, অভিপ্রায় থাকে যে সে গানের শিল্পী হবে। পরবর্তীতে যে কোনো কারণে ঘটনা প্রবাহে সে মিউজিশিয়ান হয়ে যায়, গানের বিষয়টা থেকে আস্তে আস্তে সরে আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তার মানে আপনি গান শিখেন নাই, কিন্তু হ্যাঁ, মানে গাওয়ার খুব ইচ্ছা ছিল এবং কিছুদিন নাড়াচাড়াও করেছি, এই আর কি। বাট আমি স্থায়িত্ব লাভ করেছি গিটারের ক্ষেত্রে এসে। তো দাদা একটু হাতে নেন না, হ্যাঁ শুনি একটা গান। এ হাতেই থাকে। আমার একটা বদ অভ্যাস ছিল, ছোটবেলা থেকে একটু লেখালেখির অভ্যাস ছিল। ওইটা আমার খুব একটা কাজে আসেনি, কিন্তু তারপরেও দেখা যায় নিজের আত্মতৃপ্তির জন্য করতাম। আমার নিজের লেখা একটা গান করি। এত ভালোবেসো না আমায়, নিতে পারি ভালোবাসা, নেব না তোমায়। এত ভালোবেসো না আমায়, নিতে পারি ভালোবাসা, নেব না তোমায়। তোমাকে নিয়ে বলো রাখবো কোথায়, তোমাকে বাঁধি বলো কোন ক্ষমতায়। ও তোমাকে বাঁধি বলো কোন ক্ষমতায়। এত ভালোবেসো না আমায়, নিতে পারি ভালোবাসা, নেব না তোমায়। বাহ, ছোট করে গেলাম। কত বছর আগে লেখা দাদা? 8-10 বছর হবে। অনেকদিন। পরবর্তী কি গানের ক্যাসেট বের করছিলেন, সিডি বা ক্যাসেট? হ্যাঁ হ্যাঁ, ওই তখনকারই ওই অ্যালবামের গান। তো ছেড়ে দিলেন কেন? মানে
ছেড়ে দিলাম কেন? প্রথম কথা হলো ঝাঁকে ঝাঁকে শিল্পী বাংলাদেশে, এর মধ্যে আসলে সঠিক শিল্পী উঠে আসতেছে এটাও বলা যাচ্ছে না, মানে খুব হযবরল অবস্থা বাংলাদেশে এখন। তার চাইতেও বড় ব্যাপার হলো যে একসাথে দুই নৌকায় পাড়া দিয়ে আসলে সাকসেস হওয়া যায় না। আমি দেখলাম মেধার দিকে বলেন আর বাস্তবতার দিকে বলেন আর সম্ভাবনার দিকে বলেন, গিটারটাই আমার জন্যে পারফেক্ট। হ্যাঁ, এবং এটার ক্ষেত্রে মেধার কারণে বলেন আর যে কারণেই বলেন, এটার ক্ষেত্রে যত দ্রুত আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, গানের ক্ষেত্রে বিষয়টা অত সহজ ছিল না। এই জিনিসটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং খুব সহজে মানুষ এবং আপনারা আমাকে গ্রহণ করেছেন গিটারিস্ট হিসাবে। তো যে নৌকা আগে যাবে আমি তো ওইটাতেই থাকবো। দাদা সমস্যা হচ্ছে কি, মানে দর্শক ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে ক্ষুদ্র জ্ঞান নিয়ে কথাগুলো বলছি, কারণ ইন্ডাস্ট্রিতে অনেক গুণীজন আছেন, আমাদের সঙ্গীতজ্ঞ আছেন, তারা অন্যভাবে নেবেন না। মানে হয়তো যদি ভুল বলে থাকি সেটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, বাট আমার জানার সীমাবদ্ধতা হতে পারে, অন্য কিছু না। সেটা হচ্ছে যে আমাদের দেশে মানুষ হচ্ছে, দর্শক হচ্ছে হুজুগে টাইপের। তো এখানে মেধা দিয়ে গান করার ওই গানগুলো খুব বেশি আলোকিত হয় না। যেমন গত 10 বছরে আমরা তাদেরকে দেখলাম যে 2 বছর 3 বছর 6 মাস খুব হিট, আবার 6 মাস পরে তারা নাই। কোথায় থেকে কোন গান আসে সারা দেশের মানুষ শুনতে থাকে, অথচ একটা মেধাবী ছেলে ভালো গায়, শিখে আসছে, সেই ছেলের গানটা শুধুমাত্র মানুষ না শোনার কারণে বা পরিচিতি না পাওয়ার কারণে তার যথার্থ সুযোগ বা সম্ভাবনা তৈরি হচ্ছে না। আসলে সত্যি কথা। এক্ষেত্রে আমি আসলে আরেকটি কথা যোগ করতে চাই। অনেকে বলে মিডিয়াকে দোষ দেয়, যে মিডিয়ারা ভালো, যারা সম্ভাবনা তাদেরকে মানে উঠায় নিয়ে আসে না, তাদেরকে সুযোগ দেয় না। আসলে সব কিছুর পেছনেই না জনগণ। আমার কাছে মনে হয় সব কিছুর পেছনে জনগণ। আপনারা মিডিয়ার লোক যারা আছেন, আমি তো বলবো আপনারা যে চেষ্টা করেননি বা করেন না বিষয়টা তা না, আপনারাও চেষ্টা করেন, কিন্তু আপনারাও ব্যর্থ হন। জনগণ ভালোদেরকে নিচ্ছে না, নিচ্ছে তাদেরকে যাদেরকে আসলে আমরা যারা গানের সাথে জড়িত, যাদেরকে আমরা আসলে বলতে গেলে চাই না, জনগণ তাদেরকে নিচ্ছে। আপনারা কি করবেন? বা আপনারা চেষ্টা করেন, ইন্ডাস্ট্রির কি করার আছে? সবকিছুর পেছনেই জনগণ যাকে ভোট দিবে সেই তো নির্বাচিত হবে। এখন সে যদি খারাপ মানুষ হয় আসলে তো বলার কিছু নাই। এইটাই গানের ক্ষেত্রে তাই হয়েছে। ভালো গান গায় এমন শিল্পী এখন দাম পায় না, যারা নাকি ওই যে ফালতু গান করে, দেখি যে ওই ফালতু গান নিয়ে হিট হয়ে যায়, যদিও 6 মাস স্থায়িত্ব, 1 বছর স্থায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরেও মানে একটা কথা আছে, ভালো তো ভালোই, ভালো তো স্ট্রাগল অনেক করতে। আর ভালো দেখে দাদা একটা জিনিস খেয়াল করবেন, মানে আপনি তো আমার চেয়েও আগে ইন্ডাস্ট্রিতে, তো আমি যেটা মানে আমার পর্যবেক্ষণ একান্ত ব্যক্তিগত, সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা ভালো গান করেন, কেন জানি আমার মনে হচ্ছে যে ওনারা একটা ভালো গান মানে ওনারা চায় টিভিতে প্রোগ্রাম করবে, মঞ্চে প্রোগ্রাম করবে, সাংবাদিকরা তার নিউজ করবে, সে মানে স্টার হবে। কিন্তু একটা স্টার হওয়ার জন্য যে ভালো গান করার একটা প্রয়োজনীয়তা আছে, সেটা তারা মনে হয় খুব কম অনুভব করেন। এটা তো মানে 100% একমত আপনার সাথে। আসলে আগের দিনের যে মানে গল্প শুনতাম, এখনো শুনি, যারা আমাদের এখন লিজেন্ড বেঁচে আছে তাদের কাছ থেকে মাঝে মধ্যেই গল্প শুনি। এই গল্প কে না শুনে, সবাই শুনে, কিন্তু আমরা এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে ফেলি। ওদের যে সাধনার বিষয়গুলো ছিল তার ধারে কাছে কি বর্তমান ছেলে মেয়েদের সাধনা যায়? না, কোনোভাবেই যায় না। সবাই চাচ্ছে প্রতিদিন প্রোগ্রাম করতে, প্রতিদিন টিভিতে চেহারা দেখাতে। আর আগের দিনের বিষয়টা হলো যে তুমি ততদিন পর্যন্ত চেহারা দেখাবে না, ততদিন পর্যন্ত স্টেজে উঠবে না, যতদিন পর্যন্ত না তোমার গুরু তোমাকে সার্টিফিকেট দিবে। বিষয়টা কিন্তু এরকম ছিল। এবং মানে এই যে সৈয়দ আব্দুল হাদি স্যার, আব্দুল জব্বার স্যার, সুবীর নন্দী স্যার, ওদের যে সাধনা করার, তারপর ফিমেল আর্টিস্ট সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ওদের যে সাধনা করার গল্পগুলো আমরা শুনতাম, যে বছরের পর বছর শুধু ওরা একটা রাগ নিয়ে হয়তো সাধনা করতো। হ্যাঁ, মাসের পর মাস, বছর পেরিয়ে গেছে, অন্য কিছু না, একটা রাগ, একটা উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে তারা সাধনা করতো। মানে এখনকার ছেলে মেয়েদেরকে আপনি একটা গান দিয়ে বললেন যে তোমাদের বছরের পর বছর সাধনা করার দরকার নেই, তুমি 2 দিন অন্তত এই গানটা নিয়েই চর্চা করো, দেখেন রেজাল্ট কি দাঁড়ায়, সর্বোচ্চ আধা ঘন্টা, এরপরে কিন্তু সে তার লাইনেই চলে যাবে। তো এই কারণেই পার্থক্যটা তৈরি হয়ে গেছে। ওই ধরনের লিজেন্ড শিল্পী এখন বের হচ্ছে না, এবং আমার ধারণার বের হবেও না কোনোদিন। আমি সবাই তো বলে যে আমি আশাবাদী, আমি মোটেও আশাবাদী না।
এখন মানে যারা আমাদের পরে যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের জন্য যদি আমরা বলি যে গাজী মাজলানা স্যার কিংবা মোহাম্মদ রফিকুজ্জামান স্যার আছেন, আমাদের মুন্সি ওয়াদুদ ভাই আছেন, শেখ সাদি খান উস্তাদ জীবিত আছেন, যে ওনাদের কাছে গিয়ে কিন্তু বলে না যে উস্তাদ গুরু আমাকে একটা গান দেন, এটা কিন্তু বলে না। বরঞ্চ তারা এই একটা 10,000 টাকার একটা গান করে 2 লাখ 5 লাখ টাকা খরচ করে মিউজিক ভিডিও করে, মানে তারা ভাবতেছে যে আমার প্রদর্শনী আর কি, যে আমি মানে আমি বস্তু আর কি, যে আমাকে দেখেন, পণ্য, যে আমি পণ্য, আমাকে দেখেন, আমাদের শোনা দরকার নাই। কিন্তু শোনার জায়গা তৈরি না হলে সে যে টিকতে পারবে না, এমন মনে হয় এই বোধগম্যটাই তৈরি হচ্ছে না আমাদের। ওই যে অস্থিরতা, এই বোধগম্যতা তৈরি হবেও না আর কখনো, আমার ধারণা। এই মানে কি বলবো, রিয়েলিটি শো নামক একটা বিষয় তো চলেই আসছে, ওইটার মাধ্যমে শিল্পী উঠে আসছে। এখন ঠিক আছে, যুগের চাহিদা, কিছু করার নেই, মন্দের ভালো হয়তো এটা, এই আর কি। কিন্তু এইটাও মানে দেখা গেল এই রিয়েলিটি শোতে পাস করার জন্য 5টা-10টা গান শিখে মানে ছেলে মেয়েরা উপস্থিত হচ্ছে, ওই 5টা-10টা গানই তাদের সম্ভব। ওই যে যুগের পর যুগ, বছরের পর বছর সাধনার বিষয়টা কিন্তু এখন আর নাই, যে আমাকে রিয়েলিটি শোতে যেতে হবে, ওইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, এবং ওইখানে একটা কিছু হওয়ার পরে প্রতি মাসে আমাকে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। এই চিন্তাটা যখন মাথায় চলে আসে তখন তো আসলে শিল্পী হওয়া যায় না, শিল্পী অন্য জিনিস। রিয়েলিটি শব্দটা তো বাস্তবতা, হ্যাঁ, তো সে বাস্তবতার জায়গায় দেখবেন বেশিরভাগ সময় আবেগ কাজ করে। কে কতটুকু গরিব, কে কোন ফ্যামিলি থেকে আসছে, মানে ওটার উপর ডিপেন্ড করে মনে হয় ভোট পড়ে। তো অতিদর শিল্পী জাস্ট মানে মানে পুরোপুরি হয় না, সঠিক হয় না বিষয়টা। এই বিষয়গুলো তো আসলে একটা প্রতিযোগিতায় বা একটা পরীক্ষা আনা উচিতই না আমার মতে। এই যে আবেগের বিষয়গুলো আনা উচিতই না। কিন্তু ওই যে মিডিয়া, তারপরে একটা বিজনেসেরও ব্যাপার আছে, প্রোগ্রাম কাটতির ব্যাপার আছে। মানুষের আবেগ যদি মানে সম্বল করতে না পারে তাহলে ওই প্রোগ্রাম তো খুব বেশি দূর যায়ও না। কিন্তু আমি মনে করি এই আবেগগুলো এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য না, এগুলো বরং ক্ষতিকর। একটা ভালো শিল্পী, একটা ভালো ছেলে, একটা ভালো মেয়ে বাদ পড়ে যায় শুধুমাত্র এই আবেগগুলোর ইতিহাস তাদের জীবনের সাথে জড়িত থাকে না বলে, তাই না? এটা তো আমি এটাকে সাপোর্ট করি না। দাদা, মিউজিশিয়ানদের এমন হয় যে খুব সকাল একটা প্রোগ্রাম, আবার রাত্রে একটা প্রোগ্রাম, হঠাৎ স্টুডিও ওয়ার্ক, মানে সব মিলে এর কিন্তু টাইম ডিউরেশন নাই না। তো এই মেনটেন করতে গেলে কিন্তু সমাজ, সংসার, পরিবারের অনেকের সাথে কিন্তু আবার সম্পর্কটা কিন্তু স্বাভাবিক হওয়ার কথা না, কি বলেন? হ্যাঁ, আপনার সাথে আমি অবশ্যই একমত। আসলে সঙ্গীতটা কি, মানে একটা বাউল মনের একটা বহিঃপ্রকাশ, তাই না? হতে পারে এটা আধুনিক, হতে পারে এটা বর্তমান যন্ত্রপাতি দিয়ে হচ্ছে, কিন্তু সঙ্গীতের মূল বিষয়টা কি? ওইটা তো একটা বাউল মনের আত্মপ্রকাশ বলেন আর বাউল মনের বহিঃপ্রকাশ বলেন, মানে একটু সন্ন্যাসী টাইপের। হ্যাঁ, ওইটা তো তাই। প্রাগৈতিহাসিক কালের কথা বলেন আর বর্তমান সময়ের কথা বলেন, সব সময়ই শিল্পীদের সাথে তাদের সংসারের লোকজনের একটা দূরত্ব আলটিমেটলি থেকেই যেত, এখনো থাকতেছে, ভবিষ্যতেও থাকবে। এটা মেনে নিয়েই তাদের সাথে আসলে থাকতে হবে যদি আপনি একটু শিল্পীর সাথে থাকতে চান। এই কথার আসলে কোনো বিকল্প নাই, ব্যতিক্রমও হবে না। আর শিল্পীরা একটু উদাসীন হয় এবং তাদের কাজকর্মের ঠিক ঠিকানা থাকে না, অনেক কিছুই সাধারণ স্বাভাবিক মানুষের মতো মিলে না, কাজেই অনেক সমস্যা ফ্যামিলিতেও হয়, বাইরেতেও হয়। এই ক্ষেত্রে ওদের যেমন সমস্যা হয়, ওরা যাদের সাথে মিশে তাদেরও হয়তো ওই সমস্যা হয়, কিন্তু এগুলো ব্যালেন্স করে যদি না চলা যায় তাহলে আসলে শিল্পীদের সাথে চলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ দর্শক, শিল্পীরা আসলে যখন যে কাজটাতে করেন, আসলে শিল্পী ভাবনাটা না একটু অন্য মনস্ক, একটু জ্ঞানটা অন্যরকম। তো এটাকে অনেকে ভাবে যে কেমন এই মানুষটা, আসলে মানুষটা ঠিকই আছেন, হয়তো সাধারণ দর্শকের তুলনায় বা সাধারণ যারা চাকরিজীবী, কেউ ব্যাংকে, ভার্সিটিতে টিচার বা যে যে লেভেলে কাজ করেন, ব্যবসা করেন, সবার থেকে সে একটু আলাদা দেখে এই সঙ্গীতে মনে হয় পদচারণা তার, সঙ্গীতে, নাটকে, সিনেমায়। মানে শিল্পী বলতে তো এইগুলোই, শুধু তো গান না, গান, নৃত্য, অভিনয়, ছবি আঁকা, যাই বলেন না কেন, ভাস্কর্য তৈরি করা, যাই বলেন, এই সব কিছু মিলিয়ে একটু আলাদা দাসের মানুষগুলোই বা মেধার মানুষগুলোই একটু এই কাজগুলো করে থাকেন। তো মানে যেগুলোকে আমরা প্রফেশন হিসাবে জানি আর কি, স্বীকৃত প্রফেশন, ওইগুলোর সাথে জড়িত যারা, তাদের সাথে এদের মেন্টালিটি কখনোই মেলে না, মিলবেও না কোনোদিন। যদি মিলতো তাহলে শিল্পীরা শিল্পী হতো না, হয় ডাক্তার হতো অথবা ইঞ্জিনিয়ার হতো, চাকরি করতো। হ্যাঁ, সেইটাই।
অনেক শিল্পীর এমন অনেক অফার থাকে যে ও যদি গান বাজনা ছেড়ে দিয়ে ওইটাতে যেত তাহলে মানে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতো, যায় না। আমার ক্ষেত্রেও যে এমন সুযোগ আসে নেই তা না, কিন্তু আমাকে এটা ছাড়তে হতো, সম্ভব না তো, সম্ভব না আসলে, রক্তের প্রবাহ সেইটাই। এখন বিষয়টা হলো আপনাদের উপর তো আমরা ডিপেন্ডেড, কি বলে আমরা শিল্পী যারা আছি তারা তো মিডিয়ার উপরে ডিপেন্ডেড, আপনাদের মিডিয়ার লোকদের উপরে ডিপেন্ডেড, কারণ আপনারা কাজ দেন বলে আমরা কাজ করি। এটা আপনি মিডিয়া টিভির লোক যেমন বাইরে যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তারাও একই কথা, হ্যাঁ একই বিষয়। এখন বিষয়টা হলো আপনারা যদি কাজ দেওয়া বন্ধও করে দেন, যারা বাইরে কাজ দেয় তারাও যদি কাজ দেওয়া বন্ধও করে দেয়, তারপরেও যে আমি প্রফেশন চেঞ্জ করে অন্য কিছু করবো এটা ছেড়ে দিয়ে, তাও সম্ভব না। এটা নিয়েই থাকবো, কাজ দেন বা না দেন, কিচ্ছু যায় আসে না। কেউ শুনতেছেন, আমি নিজে শুনবো। আচ্ছা শুনি একটা গান। আচ্ছা, আমি আগে তো ব্যান্ডের গান শুনতাম শুধু, এবং আরেকটা ইনফরমেশন, আমার এই লাইনে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যার, যে নাকি আমাকে মানে এই লাইনে বলতে গেলে বাধ্য করেছে যে তুমি আর কিছু করবা না, শুধু মিউজিকই করবা, সেই ব্যক্তিটির নাম আইয়ুব বাচ্চু। এই লোকটার জন্ম যদি না হতো তাহলে হয়তো আমার হাতে গিটারও উঠতো না, আমি হয়তো মিউজিশিয়ানও হতাম। মানে আপনার শৈশব কৈশোরের সময়, হ্যাঁ ওই সময় বাচ্চু ভাই অনেক অন্ধ ভক্ত, এবং ওই সময় প্রচুর তাদের ক্যাসেটগুলোতে, হ্যাঁ, এবং ওনাদের গান শুনে শুনে এবং ওনার বাজনা দেখে দেখে, গিটার বাজানো দেখে দেখে আমার কাছে মনে হয়েছে তাহলে এই লোকের জন্ম হয়েছে গান গাওয়ার জন্য আর গিটার বাজানোর জন্য। আমারও মনে হয় জন্ম গান আর গিটার বাজানোর জন্যই হয়েছে, পারি আর না পারি আমি এটা নিয়েই থাকবো, এই যে আমার শুরু, বুঝছেন, ওইটারই মানে বর্তমান অবস্থা এখন। আমি তাহলে বাচ্চু ভাইয়ের গান শুনবো এখন? বাচ্চু ভাইয়ের গান করি একটা। হ্যাঁ, আমার চোখে সচরাচর পানি আসে না, চোখে জল আসে না। বাচ্চু ভাই যেদিন মারা গেছে ধরে রাখতে পারিনি। আপনার মনে আছে যে বাচ্চু ভাই যখন মারা গেলেন যেদিন, টাইমটা সম্ভবত আমরা মনে হয় সবাই জানতে পারলাম 8টা-9টার দিকে, পরে 10টা-11টার দিকে, সম্ভবত খুব 12টার দিকে স্কয়ার হসপিটালে গেছি আমরা। ছিলেন কিনা আমার মনে নেই। না, আমি ছিলাম না। আমি বলি ফাঁকে, আমি ঢাকার বাইরে যাচ্ছিলাম প্রোগ্রামে, বরিশাল যাচ্ছিলাম আমি তখন মাইক্রোতে। আমি চম্পা বণিক ছিল আমাদের সাথে, ওর একটা প্রোগ্রামে যাচ্ছিলাম। মাঝপথে ওই ইয়েতে যাওয়ার পরে, মানে মাঝপথে যাওয়ার পরে শুনতে পেলাম যে বাচ্চু ভাই মারা গেছে। তখন আমি গাড়িতে, মনে করেন এই চোখের পানি ফেলতে ফেলতেই আমি গাড়িতে পড়ে গেলাম। এবং ওই দিন পূজার একটা অনুষ্ঠান ছিল বোধহয়, মেবি, হ্যাঁ ওইরকমই। ওইখানে যে আমাকে বাচ্চু ভাইয়ের একটা গান গাইতে হয়েছিল, এবং আসলে এত আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে ভাষায় এখন বললেও আপনি বুঝবেন না, আমিও হয়তো বোঝাতে পারবো না, বিষয়টা এরকম ছিল আর কি। দর্শক, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। বাচ্চু ভাই যেদিন মারা গেলেন, সেদিন যখন আমরা স্কয়ার হসপিটালে গেলাম, সেদিন আমার একটা ভালো লাগার কাজ করছে। সেটা হচ্ছে যে মানে মৃত্যু কখনোই তো আর আমাদের ভালো লাগার কাজ না, কিন্তু আমার কাছে যেটা নিজের কাছে খুব মানে ভালো লাগছে এইটা ভেবে, স্কয়ার হসপিটাল অনেক বড় হসপিটাল, বাইরে প্রচুর মানুষ তখন দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করতেছিলেন, ভক্ত, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রাস্তার জ্যাম। তো সেই ফাঁকে যখন আমি আমার এই ক্ষুদ্র কর্মজীবনের পরিচয়ে কিংবা আমাদের এই ইন্ডাস্ট্রির কারণে যখন আমি মানে আমরা অনেকেই মিলে যখন হসপিটালে ঢুকলাম এবং ওনাকে শেষ দেখলাম যখন, তখন মনে হলো যে আসলে ওনাদেরকে দেখতে পাওয়াটা ওই সময় অনেকেরই একটা ভাগ্যের বিষয় ছিল। যেমন আমাদের তপন দাই দেখতে পারেন নাই, বা সাধারণ যারা বাইরে অপেক্ষা করতেছিলেন। তো এদিক থেকে আমি এই জন্য বলছি ভালো লাগে যে এটা আমি অনেক লাকি ছিলাম দেখে, যে ওই সময়টাতে মানে এত পুলিশ এবং এত মানুষের ভিড়েও কিন্তু সেখানে পৌঁছানোর মতো একটা জায়গা বা স্থান আমি তৈরি করে নিতে পেরেছিলাম। এই শুধু ইন্ডাস্ট্রির কারণেই, অন্য কোনো কারণে না। তো বাচ্চু ভাই যেখানে থাকুন, ভালো থাকবেন। শুনবো বাচ্চু ভাইয়ের একটি গাওয়া গান তপনদার কণ্ঠে। হ্যাঁ, আমার স্যার, গুরু বলি আমি বাচ্চু ভাই, অবশ্যই উনি ভালো থাকবেন আমার বিশ্বাস। আমার মতো কোটি মানুষের ভালোবাসা ওনার সাথে আছে এবং দোয়া, কাজে ওনার খারাপ থাকার কোনো কারণ নাই আমার কাছে মনে হয়। তো ওনার একটি গান গাইছি। আমি যাব চলে
দূরে বহু দূরে গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে শালালালালা 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 বুকে কত জ্বালা ছিল যে আমার মনে কত কথা ছিল না বলা বুকে কত জ্বালা ছিল যে আমার মনে কত কথা ছিল যে বলা বুঝেও বুঝলো না শুনেও শুনলো না এই মনে কত ব্যথা শালালালালা 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 কত আশা ছিল বেঁচে থাকা বুঝি হলো না আমার কত আশা ছিল বেঁচে থাকা বুঝি হলো না আমার মনে রেখো আমাকে সারাদিন সারা বেলা ভুলে তো বুঝেও না শালালালালা 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 আমি যাব চলে দূরে বহু দূরে গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে। বাহ, বাচ্চু ভাইয়ের গানগুলো মানে দর্শক হিসাবে মানে শ্রোতা হিসাবে আমি অবজারভেশন করি যেটা সেটা হচ্ছে না সব গানে একটা আকুতি আছে, একটা মানে একটা সম্পর্কে টানা পড়েন, একটা কষ্ট কষ্ট, হ্যাঁ মনের ভিতরের চাপা কষ্ট সেটা মানে ব্যাপক আকারে নির্গত হয় গানের মাধ্যমে। মানে এটা অনেকে আছে না স্যাড সং মানে একটু ই করে গাওয়া, সেটা না। আর আমাদের কৈশোরে যেটা আমরা দেখতাম মানে যারা এই সম্পর্কগুলো জড়াইতো মানবিক সম্পর্কে, তো কেউ যদি কষ্ট পেত না তখন আমরা একটা গান দেখতাম প্রায় মানুষ শুনতো, সেটা হচ্ছে যে ও আজ থেকে বলবো না আমি আর ভালোবাসি। তাদের গানটা জানেন? মানে এটা আমার আসলে জানা নাই, আমি দুঃখিত। মানে কেন জানি মনে হতো যে আমাদের সাথে মানে এটা রিলেটেড। তো ওনার প্রত্যেকটা গানে এরকমই যে কষ্টের সাথে মানুষের যে কষ্টগুলো এটার সাথে তার একটা রিলেটেড একটা করে মানে গান হ্যাঁ তৈরি হতো। হ্যাঁ না ঠিকই আছে, ওনার আসলে এক একটা গান কষ্টগুলো ঝরে ঝরে পড়তো, হ্যাঁ ব্যাপক আকারে কষ্টগুলো ঝরে ঝরে পড়তো। ওনার কষ্টের বহিঃপ্রকাশ মানে ওনার ক্ষেত্রে কষ্টের বহিঃপ্রকাশ ছিল এক একটা গান, এক একটা গান ওনার এক একটা কষ্টের ইতিহাস। আর ব্যক্তিগত মানে বাচ্চু ভাইয়ের সাথে আমি কাজ করার সুযোগ হয়নি, কিন্তু বেশ কয়েকবার দেখা হওয়া কিংবা তার বিশেষ করে গিটার বাজানোর দেখার সুযোগ আমার হয়েছে। সেটা হচ্ছে যে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আগে ঢাকাতে এই মাঝে মাঝে এই যারা ব্যান্ডের বড় বড় সিঙ্গার ছিলেন, আমি আজম খানের নাম বলতে পারেন, বাংলা ব্যান্ডের গ্রুপ আজম খান, ফেরদৌস ওয়াহিদ ভাই, আমাদের আরকের হাসান ভাই, ডিফান্টাসের মেজবা ভাই, আয় বাচ্চু ভাই, মানে ওনাদেরকে আমি একই সাথে মাইন্ডস ছিলেন, মানে এদেরকে একসাথে অনেকবার দেখার সুযোগ হয়েছে। সেখানে দেখতাম যে বাচ্চু ভাইয়ের একবার আমার মনে আছে যে একটা স্টেজ করা হয়েছে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে, সেখানে স্টেজ করা আছে বাঁশ দিয়েই করা, যেন সাধারণ মানুষ আমরা যেন সামনে যেতে না পারি। তখন উনি করলেন কি গিটারটা নিয়ে, কেন জানি মনে হচ্ছে যে প্রোগ্রামটা মানে উনি শেষের দিকে ছিলেন তো যার প্রোগ্রামটা করা দরকার নাই, মানে কোনো কারণে তার মন প্রাণ যাচ্ছিল না মনে হয়। তো উনি উঠে একটা পা ওই বাঁশের উপর দিয়ে গিটারটা হাতে নিয়ে একটু অ্যাঙ্গেল করে বাজানো শুরু করলেন। তো পুলিশ সিকিউরিটি বা ধানমন্ডি লেকের যারা পার্সোনাল সিকিউরিটি ছিল, পুলিশ ছিল, তো এই বাজে যে হাজার হাজার দর্শক, ওখানে জায়গা তো খুব বেশি বড় না কিন্তু মানুষ তো অনেক বেশি। তো ঠিক 5 থেকে 6 মিনিট পরে স্টেজ বন্ধ। মানে গিটারের এমন মোহনীয় বাজনা আপনি মানে এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যেমন একটা ক্রিকেট খেলা শেষ হলে যেমন পাবলিক যেমন পাগলের মতো ভেঙে বাদ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে যায়, ঠিক গিটারের এই মানে মোহনীয় শক্তিতে
সব মানুষ আপনাকে স্টেজে উঠে পড়ছে, বাচ্চু ভাই পিছন দিয়ে পালায়া চলে গেছে। মানে এটা মনে এই ক্ষমতা মনে হয় বাংলাদেশের মিউজিশিয়ানে আছে বলে আমার বিশ্বাস হয় না। না, আর কারো ছিল না। ওনার ভক্ত যে শুধু ওনার গানেরই ভক্ত ছিল তা না, ওনার যে গিটারের যে জাদু ছিল, এই জাদুর ভক্তও ছিল বাংলাদেশের লাখ লাখ ছেলে মেয়ে। নয়টা আমার দেখার সুযোগ হয়েছে না, ছোটবেলা তো দেখতাম। আগে তো টিকিট দিয়ে কনসার্ট হতো ঢাকার বিভিন্ন স্টেডিয়ামে, ধানমন্ডি স্টেডিয়ামে, আর্মি স্টেডিয়ামে টিকিট দিয়ে কনসার্ট হতো। 300 টাকা 200 টাকা আমরা টিকিট কেটে যে কনসার্ট দেখতাম। বাচ্চু ভাই, তারপর জেমস, ফিডব্যাক, একটা যুগ ছিল আসলে তখন। বিনোদন বলতে এইগুলোই ছিল আমাদের কাছে। তো এখন পরবর্তীতে এই ইন্টারনেট এসে আরও বিভিন্ন মাধ্যম এসে বিনোদন, এত বিনোদনের পরিমাণ যে এখন আর কোনো কিছুই বিনোদন না, সব বিরক্তিকর। তো আরেকটা বিষয়, যখন বাচ্চু ভাই যখন মারা গেলেন, আসলে মানে বাচ্চু ভাইয়ের প্রসঙ্গে কথা বলতে এখানে আমরা হাজির হই নাই, কিন্তু জীবন এবং চলে আসছে জীবনের ধারাবাহিকতায় মানে এই কথাগুলো আজ আসছে। সেটা হচ্ছে বাচ্চু ভাই যখন মানে একেবারে এন্ড অফ লাইফ, এর কিছুদিন আগে থেকে উনি কিন্তু খুব হতাশ ছিলেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে। অবশ্যই, বিশেষ করে ওনার ছেলেকে নিয়েও বলতেন যে তুমি সাবধান, এখানে এসো না, মানে তুমি এখানে। তো সেই হতাশার আলো আমরা কতটা কাটিয়ে উঠতে পারবো, বা ওনার যে হতাশা ছিল সেটাকে আমরা কিভাবে দূর করতে পারি বলে? না, আসলে উনি যে বিষয়গুলো নিয়ে হতাশ ছিলেন ওই বিষয়গুলো তো কমেনি, বরং আরো বেড়েই চলেছে। এই হতাশা কাটার তো আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। এই সত্যিকারের মিউজিক, সত্যিকারের সাধনা, সত্যিকারের সঙ্গীত প্রেম, এই বিষয়গুলো তো মানে হারায় গেছে একদম। এখন তো হলো যে মানে আজকে আমি গান শিখবো, কালকে আমি স্টেজ করবো, পরশু আমি সুপারস্টার হব। এই বিষয়টা চলে আসার পর থেকে কিন্তু সব শেষ। তো এটা তো বন্ধ হচ্ছে না। এটা বন্ধ করার দায়িত্ব কে নেবে তাও আমি জানি না। যেই দিন এটা বন্ধ হবে হয়তো সেই দিন থেকে আবার সাধনা শুরু হবে, নতুন শিল্পী তৈরি হবে। নতুন যারা আছেন তাদেরকে আমি একটা গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছেন যারা নতুন গানে আসতে চাচ্ছেন। বাচ্চু ভাই তো মূলত চিটাগাংয়ের লোক। তো উনি যখন ঢাকায় আসলেন, ঢাকায় আসার পরে যে ওনাদের যে স্ট্রাগল ছিল, জেমস ভাই যদিও উত্তরবঙ্গের লোক, পরবর্তীতে উনি চিটাগাং হয়ে ঢাকায় আসছেন। তো এই যে ঢাকায় আসা ওনাদের স্ট্রাগলগুলো আপনারা বিভিন্ন পত্রিকার কাটিং কিংবা যারা বিজ্ঞজন আছে তাদের কাছে শুনে নেবেন যে তারা কত স্ট্রাগল করার পরে তাদের একটা নিউজ হতো, একটা ভালো গান হতো। এখন এত সহজ যে বিষয়গুলো, যা কিছু সহজে পাওয়া যায় তা কিছু সহজেই হারিয়ে যায়। তো আমার মনে হয় সহজ পথ অবলম্বন না করে আপনারা রেগুলার নিয়মিত রিয়াজ করেন, গুরুজনদের কাছে যান। শিল্প শুধু মানে গান গাওয়া শুধু শিল্প না, মানুষের মনটাকেও শিল্প মনে পরিণত করাই একটা শিল্পীর বড় কাজ। তো দাদা শেষ করব, যদি এই বাচ্চু ভাইয়ের স্মৃতি উদ্দেশ্যে একটা গান দিয়ে আমি শেষ করবো, আর যদি দর্শকদের কিছু বলেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে আসলে একটাই চাওয়া এবং একটাই পাওয়া, সেটা হলো যে সঠিক প্রার্থী নির্বাচন করুন। সেটা নির্বাচনের ক্ষেত্রে হোক, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হোক, অথবা বিয়ের ক্ষেত্রে হোক অথবা শিল্পী নির্বাচনের ক্ষেত্রে হোক, সঠিক শিল্পী নির্বাচন করুন। রিয়েলিটি শোতে আমরা যা দেখি যে সঠিক শিল্পী আগেই বাদ পড়ে যায়, ব্যাটিকগুলোই পরবর্তীতে নির্বাচন হয়, এবং তারা যে খারাপ গায় তা না, কিন্তু তাদের চাইতেও ভালো থাকে, তার আগেই বাদ পড়ে যায় শুধুমাত্র আপনাদের কারণে, আপনাদের আবেগের কারণে এবং আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে। এই ভুল সিদ্ধান্ত, এই আবেগ পরিহার করে যোগ্য ব্যক্তিকে আপনারা যোগ্য স্থানে বসান, তাহলে সঠিক শিল্পী এবং সঠিক দেশ প্রতিনিধি বেরিয়ে আসবে। এই ওকে দর্শক, আজকের আয়োজন শেষ করব। দেখা হবে নতুন কোনো ড্রয়িং আড্ডায় নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আমাদের প্রয়াত শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু স্যারের একটি গান দিয়ে। ফেরানিয়ে মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারে বার। ফেরানিয়ে মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারে বার।
চলে যাবে। কি জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে কাঁদিয়ে। তাই আমি ফিরে আসি বারে বার, ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা। তোমাকে পাওয়ারি আশা ফিরে আসি বারে বার।